অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট। ভীষণ একটি ইম্পর্টেন্ট টপিক যারা সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকে তাদের জন্য। তো আজকে আমি শুধুমাত্র ডিসকাস করব তা নয়, কি কি কোশ্চেন্স এই প্রিভিটি অফ কন্ট্রাক্ট থিওরি থেকে এসে থাকে এবং তার অ্যান্সার কীভাবে লিখতে হবে, পুরো অ্যান্সার প্যাটার্নটাই কিন্তু আজকে কিন্তু ভিডিও শেষে কিন্তু আমি দেখাবো। তো প্রথমে একটু বলে নিই যে কী কী কোশ্চেন্স এসে থাকে, তারপর ক্লাসটা ডিসকাস করব, তারপর আমি কোশ্চেন অ্যান্সার প্যাটার্নটাকে আমি আজকের ক্লাসের মধ্যে দেখাবো। সাধারণত এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট থেকে যে কোশ্চেন্সটা এসে থাকে, ডিসকাস দ্য ল রিলেটিং টু দ্য প্রিভিটি অফ কন্ট্রাক্ট উইথ ইটস এক্সেপশন। এছাড়াও কোশ্চেন এসে থাকে, ইজ দেয়ার এনি রুল ইন ইন্ডিয়া অন প্রিভিটি অফ কন্ট্রাক্ট। এছাড়াও কোশ্চেন এসে থাকে, ক্যান এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট সুই অন ইট। এই কোশ্চেন্সগুলো ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট থেকে এসে থাকে। তো আজকের ক্লাসটা ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট থেকেই হবে। আজকের ক্লাসটা শুরু করা যাক। ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝি, ফার্স্ট এটা আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট। তাহলে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বোঝায় না, ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট মিনস কি বলছে, বলছে অনলি those persons, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট। এটা আজকে আমাদেরকে ডিসকাস করব আমরা পুরোটা, এবং কোশ্চেন আনসারটাকেও আমরা আজকে এখানে আলোচনা করব। তাহলে আমরা ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বোঝাচ্ছি না, অনলি দোজ পারসনস, সেই সমস্ত ব্যক্তি, আর পার্টিজ টু দ্য কন্ট্রাক্ট can enforce the same. A stranger to the contract cannot enforce the contract even though the contract have been entered into for his benefit. ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝি, ফার্স্ট এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কি লিখলাম, যে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট মিনস অনলি দোজ পারসনস আর পার্টিজ টু দ্য কন্ট্রাক্ট ক্যান এনফোর্স দ্য সেম। সেই সমস্ত ব্যক্তি যারা কন্ট্রাক্টের একটি কন্ট্রাকচুয়াল পার্টিজ, তারাই শুধুমাত্র সেই কন্ট্রাক্টটা ব্রিচ হলে সেটাকে এনফোর্স করতে পারে। এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট, যে কিনা থার্ড পার্টিজ কোন একটা কন্ট্রাক্টের, বলছে ক্যান নট এনফোর্স দ্য কন্ট্রাক্ট, সে কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে পারে না, ইভেন দো, এমনকি যদিও দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন এন্টার্ড ইনটু ফর হিজ বেনিফিট, এমনকি কন্ট্রাক্টটা যদি তার বেনিফিটের জন্য করা হয়ে থাকে, তাহলেও সে কি করতে পারবে না, সে কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে পারবে না। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সাপোজ মনে করো এ আর বি, এই দুজনের মধ্যে যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, এই কন্ট্রাক্টে বেনিফিটটা মনে করো সি পাচ্ছে, বলছে এ আর বি এর মধ্যে কন্ট্রাক্টে যদি কোনো রকমভাবে যদি ইনফ্রিঞ্জ হয়ে থাকে, কন্ট্রাক্টে যদি না হয়ে থাকে, বি বলছে সেটাকে এনফোর্স করার জন্য মামলা করতে পারবে না। কারণ কি, বি হচ্ছে স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্রাক্ট, বিকজ দ্য কন্ট্রাক্ট ইজ মেড বিটুইন এ অ্যান্ড বি। যেহেতু কন্ট্রাক্টটা এ আর বি এর মধ্যে হয়েছিল, সি যেহেতু এখানে স্ট্রেঞ্জার রয়েছে, সে এখানে কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে পারবে না। তাহলে এই যে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট, এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট, এই থিওরিটা ফার্স্ট 1861-এ 1861 সালে এটা প্রথম যে কেসের মধ্যে হয়েছিল, টুইডেল ভার্সেস অ্যাটকিনসন। টুইডেল ভার্সেস অ্যাটকিনসন খুব ইম্পর্টেন্ট।
এই টুডেল ভার্সেস অ্যাটকিনসনের যে কেস আছে, এই কেসেই প্রথমবারের মতো এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট এই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছিল হাউস অফ লর্ডসে। এই কেসের ফ্যাক্টটা কি ছিল, এই কেসের ফ্যাক্টটা এখন আমরা ডিসকাস করব। এই টুডেল ভার্সেস অ্যাটকিনসন এই কেসের মধ্যে যিনি প্লেন্টিফ ছিলেন, এ নামক একজন ব্যক্তি বি নামক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তাহলে এ বি কে বিয়ে করেছিল। আফটার ম্যারেড এ যে ফাদার রয়েছে, এস ফাদার আর বি এর যে ফাদার্স রয়েছে, সে বি's ফাদারের মধ্যে কি হয়েছিল, একটা কন্ট্রাক্ট হয়েছিল। সেই কন্ট্রাক্ট অনুসারে এরা দুজনে মিলে এস ফাদার এবং বি's ফাদার এগ্রি হয়েছিল যে এ কে কিছু কি করা হবে, কিছু মানি এরা জয়েন্টলি কি করবে, একে দেবে। তাহলে টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের কেসের মধ্যে কি হয়েছিল, এর সাথে বি এর বিয়ে হয়েছিল, বি একটা মহিলা, তার সাথে বিয়ে হয়েছিল। বিয়ের পরে আফটার ম্যারেজ এস ফাদার এবং বি's ফাদারের মধ্যে একটা কন্ট্রাক্ট হয় এবং সেই কন্ট্রাক্ট অনুসারে এই দুজনে মিলে এস ফাদার এবং বি's ফাদার কিছু মানি একে দেবে বলে এগ্রিড হয়েছিল। বাট এর ফাদার্স এবং বি's ফাদার যখন মারা যায় এবং যখন এ টাকাটা পায় না, তখন এ কি করলো, বি's ফাদারের যে এক্সিকিউটর ছিল সেই এক্সিকিউটরের এগেনস্টে কি করলো, একটা মামলা ফাইল করলো। এবং সেক্ষেত্রে কোর্ট বলল যে কন্ট্রাক্টটা হয়েছিল এস ফাদারের সাথে বি's ফাদারের মধ্যে, এই কন্ট্রাক্টে এ কোনো পার্টি ছিল না, হয়তো সে বেনিফিটটা পাওয়ার কথা ছিল কিন্তু সে কোনো পার্টি ছিল না। তো সেই জন্য বলা হলো যে এ এই কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে পারবে না বি's ফাদারের এক্সিকিউটরের এগেনস্টে মামলা করার মাধ্যমে। এবং এই কেসেই এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টটা তখনই কিন্তু ইভলভ হলো হাউস অফ লর্ডসের বিচারের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পেলাম যে টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের যে কেস ছিল সেই কেসের ফ্যাক্টটা কি ছিল এবং সেই কেসে কিভাবে এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের যে আমাদের যে রুল কন্ট্রাক্টের যে প্রিন্সিপালসটা সেটা কীভাবে ইভলভ হলো। একই রকমভাবে এই যে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের যে কনসেপ্টটা সেটা রিঅ্যাফার্মড হয়েছিল ডানলপ আরেকটা কেসে, Dunlop Pneumatic Tyre Company Limited versus Selfridge and Company Limited। খুব ইম্পর্টেন্ট কেস। তাই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট যেটা ছিল, সেই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের যে থিওরিটা সেটা রিঅ্যাফার্মড হয়েছিল ডানলপ নিউম্যাটিক টায়ার কোম্পানি লিমিটেড ভার্সেস সেলফ্রিজ অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই কেসে কি হয়েছিল, যিনি অ্যাপিলেন্ট রয়েছেন এই ডানলপ যে কোম্পানি, এনারা হচ্ছিলেন একটা মোটর কারের যে টায়ার ম্যানুফ্যাকচারার, মোটর কার টায়ার ম্যানুফ্যাকচারার ছিলেন। এদের কাজ ছিল মোটর কার টায়ার ম্যানুফ্যাকচারার। তো ডানলপ অ্যান্ড কোম্পানি কি করেছিলেন, তাদের কিছু টায়ার কি করেছিল, ডিউ অ্যান্ড কোম্পানিকে কিছু টায়ার কি করেছিল, বিক্রি করেছিল এবং একটা এগ্রিমেন্ট করে বিক্রি করেছিল। সেই এগ্রিমেন্টের মধ্যে বলা ছিল আমরা যে টায়ারটা বিক্রি করলাম এই টায়ারটা যে লিস্টেড প্রাইস রয়েছে সেই লিস্টেড প্রাইসের থেকে কম টাকায় বিক্রি করা যাবে না। ডিউ অ্যান্ড কোম্পানি সেই শর্তে রাজি হয়ে গিয়ে ডানলপ নিউম্যাটিক টায়ার কোম্পানির কাছ থেকে সেই টায়ার কিছু কিনলো। পরবর্তীতে ডিউ অ্যান্ড কোম্পানি কি করলো, সেই টায়ারটা এই কেসে যিনি রেসপন্ডেন্ট রয়েছেন সেলফ্রিজ অ্যান্ড কোম্পানি, তাকে সেই কি করলো, টায়ারটাকে বিক্রি করলো সেই কন্ডিশনটাকে অ্যাটাচ করে যে লিস্টেড যে প্রাইস রয়েছে সেই লিস্টেড প্রাইসের থেকে কম দামে এই টায়ারটা তুমি বিক্রি করতে পারবে না। তাহলে এগ্রিমেন্টটা কার সাথে হলো, শেষে ডিউ অ্যান্ড কোম্পানির সাথে সেলফ্রিজ অ্যান্ড কোম্পানির এগ্রিমেন্ট হলো এবং সেলফ্রিজ অ্যান্ড কোম্পানি সেখানে এগ্রিড হলো যে লিস্টেড প্রাইসের থেকে কম টাকাতে আমরা টায়ারটাকে বিক্রি করব না। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেলফ্রিজ অ্যান্ড কোম্পানি যখন টায়ার আউটসাইড কাউকে বিক্রি করছে লিস্টেড প্রাইসের থেকে কম দামে বিক্রি করে, তখনই ডানলপ অ্যান্ড কোম্পানি তখন সেলফ্রিজ অ্যান্ড কোম্পানির এগেনস্টে মামলা করে বসে এবং কোর্ট তখন বলছে যে কন্ট্রাক্টটা হয়েছিল ডিউ অ্যান্ড কোম্পানির মধ্যে, তুমি সেখানে পার্টি ছিলে না, তুমি সেখানে স্ট্রেঞ্জার ছিলে, তো তুমি এই কন্ট্রাক্টটাকে কখনো এনফোর্স করতে পারবে না। আর যদি ধরেও নিয়ে যায় যে ডিউ অ্যান্ড কোম্পানি তোমার একজন এজেন্ট ছিল, তা সত্ত্বেও বলছে কি না এই যেহেতু কোনো কনসিডারেশন তোমার সাথে লেনদেন হয়নি তাই তুমি এই কন্ট্রাক্টটাকে এখানে এনফোর্স করতে পারবে না। তাহলে প্রিভিটি অফ কন্ট্রাক্টের যে প্রিন্সিপাল সেটা আমরা ডানলপ নিউম্যাটিক টায়ার কোম্পানি লিমিটেড এবং ভার্সেস সেলফ্রিজ অ্যান্ড কোম্পানির যে কেস আছে সেই কেসের মধ্যে আমরা দেখতে পেলাম।
পরবর্তীতে এখন আমাদের দেখতে হবে যে কোশ্চেনটা আমরা বলেছিলাম সেখানে ইন্ডিয়াতে এর কি অবস্থান। ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট, ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট ইন্ডিয়াতে এস্টাবলিশ হয়েছিল 1911 সালে জামনা দাস ভার্সেস রাম আফতারের কেসে। জামনা দাস ভার্সেস রাম আফতারের যে কেস আছে, এই কেসে ইন্ডিয়াতেও কি হয়েছিল না প্রিভি কাউন্সিলের দ্বারা এই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টটা এখানে এস্টাবলিশড হয়েছিল। এই কেসের মধ্যে কি ফ্যাক্ট ছিল, এই কেসের মধ্যে একজন ব্যক্তি এ 40,000 টাকা একজন ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছিল। ধার নেওয়ার পরেছে কার কাছ থেকে ধার নিয়েছিল, বি নামক একজন ব্যক্তির কাছ থেকে। কিভাবে ধার নিয়েছিল না একটা মর্টগেজ করার মাধ্যমে, তার জমিনদারি থেকে কিছু প্রপার্টি বি কে বন্ধক দিয়ে 40,000 টাকা সে কি করেছিল না তার কাছ থেকে লোন নিয়েছিল। পরবর্তীতে এ কি করেছিল, তার সেই প্রপার্টিটাকে সি নামক একজন ব্যক্তিকে কি করেছিল, বিক্রি করে দিয়েছিল। সি নামক একজন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিল। তারপরে এবার কি হলো, বি সি এর এগেনস্টে কি করে বসলো, একটা কেস করে বসলো। কেন, তার মর্টগেজ যে মানি ছিল 40,000 টাকা সেটাকে ক্লেম করেছে সি এর এগেনস্টে। তো কোর্ট এখানে বলছে যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টে কিন্তু তুমি পার্টিস ছিলে না। তো বলছে বি কখনো সি এর এগেনস্টে এই মর্টগেজ অ্যামাউন্টটাকে ক্লেম করতে পারে না। বি এর যদি ক্লেম করতেই হয় এ এর এগেনস্টে ক্লেম করতে হবে, তো সি এর এগেনস্টে সে কখনো ক্লেম করতে পারে না। তো এটাও কিন্তু ওই ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের যে প্রিন্সিপাল সেটাকে ফলো করা হয়েছে, যে এখানে কিন্তু বি এ আর সি এর মধ্যে যে সোল বিক্রিটা হয়েছে, কেনা বেচা, সেখানে কোনো পার্টিজই ছিল না। বলছে সে কখনোই সি এর এগেনস্টে মর্টগেজ যে মানি, সে মর্টগেজ মানিটাকে কখনোই ক্লেম করতে পারে না। তাহলে আমরা দেখতে পেলাম তিনটে কেস এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে। ফার্স্ট আমরা টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের কেস দেখলাম, ডানলপ নিউম্যাটিক টায়ার কোম্পানি লিমিটেড ভার্সেস সেলফ্রিজ অ্যান্ড কোম্পানির কেস দেখলাম। তারপর ইন্ডিয়াতে জামনা দাস ভার্সেস রাম আফতারের কেসে কীভাবে এটাকে এস্টাবলিশ হলো আমরা সেটাকেও দেখলাম। এবারে আমাদের দেখতে হবে যে এর কিছু এক্সেপশনও রয়েছে। সেই এক্সেপশনসগুলো কি আমরা পরপর সেই এক্সেপশনসগুলোকে নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথম এক্সেপশন যেটা রয়েছে, এ বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্ট। খুব ইম্পর্টেন্ট এ বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্ট। এ বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের একটা এক্সেপশনস। এখানে বলা হচ্ছে যদি দুটো ব্যক্তির মধ্যে কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, সেই কন্ট্রাক্টে যদি কোনো বেনিফিশিয়ারি থেকে থাকে, যদি কোনো ট্রাস্ট করা হয়ে থাকে আন্ডার এ কন্ট্রাক্ট, সেক্ষেত্রে যে ট্রাস্টি রয়েছে, যে বেনিফিশিয়ারি রয়েছে, তার কিন্তু একটা রাইট রয়েছে সে কিসের জন্য না কন্ট্রাক্টটাকে এনফোর্স করার জন্য, যদিও কিন্তু সে কিন্তু কন্ট্রাক্টের কিন্তু পার্টিজই নয়। আমি একটা এখানে কেস লয়ের কথা বলবো, সেই কেস লটা খুব ইম্পর্টেন্ট। খাজা মোহাম্মদ খান ভার্সেস হুসাইনি বেগমের কেস আছে। হুসাইনি বেগম খুব ইম্পর্টেন্ট কেস। খাজা মোহাম্মদ খান ভার্সেস হুসাইনি বেগমের কেসের মধ্যে কি হয়েছিল, খাজা মোহাম্মদ খান ভার্সেস হুসাইনি বেগমের কেসের মধ্যে এখানে একজন ছেলে এর সাথে একজন ব্যক্তি একজন এখানে এই কেসের মধ্যে কি হয়েছিল, যিনি এখানে প্লেন্টিফ রয়েছেন, যিনি মামলা করেছেন, হুসাইনি বেগম যিনি মামলা করেছিলেন, ওনার সাথে কি হয়েছিল না একজন ব্যক্তির বিয়ে হয়েছিল। এর সাথে বিয়ে হয়েছিল। এই বিয়ে হওয়ার পরে কি হয়েছিল, বিয়ে হওয়ার আগেই কি হয়েছিল, এর যে বাবা এবং বিয়ের বাবার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল। সেই কন্ট্রাক্টের মধ্যে বলা হয়েছিল যে যদি ওই মহিলাটা যদি ওই ছেলেটাকে যদি বিয়ে করে থাকে, সেক্ষেত্রে কি হবে, তাকে একটা পার্সোনাল অ্যালাওয়েন্সেস দেওয়া হবে। সেই পার্সোনাল অ্যালাওয়েন্সেস যেটা দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে খরচা-ই পানদান। সেই পার্সোনাল অ্যালাউন্সটাকে বলা হচ্ছে খরচা-ই পানদান। খরচা-ই পানদান এটাকে আবার বেটেল বক্স এক্সপেন্সেসও বলা হয়। বেটেল বক্স এক্সপেন্সেস, আবার এটাকে পিন মানিও বলা হয়ে থাকে। তাহলে খাজা মোহাম্মদ খান ভার্সেস
হুসাইনি বেগমের কেসের মধ্যে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে একজন বাবা একটা মহিলাকে বলছে যদি তুমি আমার ছেলের সাথে বিয়ে করে থাকো তাহলে তোমাকে একটা পার্সোনাল অ্যালাওয়েন্সেস আমি প্রত্যেক মাসে মাসে দেবো, যেটাকে খরচাই পানদান বা বেটেল বক্স এক্সপেন্সেস বা পিন মানি বলা হবে। ভালো কথা। এবং সেইটাকে সিকিউর করার জন্য যাতে প্রতি মাসে মাসে ওই পার্সোনাল অ্যালাওয়েন্সটা পেয়ে যায়, সেই কারণে একটা ইমুভেবল প্রপার্টি তাকে কি করা হয়েছিল? চার্জে দেওয়া হয়েছিল। যে ইমুভেবল প্রপার্টি থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা থেকেই এই পার্সোনাল অ্যালাওয়েন্সটা ওই মহিলাটাকে দেওয়া হবে, এই কমিটমেন্ট করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি? পরবর্তীতে দেখা যায় যে এই টাকাটা যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটাকে দেয়া হচ্ছে না। তখন ওই মেয়েটা যখন এই মামলাটা করতে যায় তখন কিন্তু ওই টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের কেসের যে ফ্যালাসি সেটাকে এখানে নিয়ে আসা হয়। যে টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের মধ্যে বলা হয়েছিল কি যে যদি কন্ট্রাক্টের কোনো স্ট্রেঞ্জার থেকে থাকে, স্ট্রেঞ্জার কখনো মামলা করে সে কখনো এনফোর্স করতে পারবে না কন্ট্রাক্টটাকে। কিন্তু এই কেসের মধ্যে কেস কি বললো? এই কেসের মধ্যে কোর্ট কি বললো? এই কেসের মধ্যে কোর্ট বললো যে এখানে বেনিফিশিয়ারি যেহেতু ছিলেন কে না একজন মহিলা, এবং সেটাকে সিকিউর করার জন্য একটা ইমুভেবল প্রপার্টি যেটা আছে সেটাকে চার্জে রাখা হয়েছিল। তো একটা কন্ট্রাক্টের আন্ডারে যদি কোনো বেনিফিশিয়ারি থেকে থাকে এবং ইমুভেবল প্রপার্টির দ্বারা তার সেই রাইটটাকে যদি এখানে চার্জ হিসেবে রাখা হয়ে থাকে তাহলে সে এন্টাইটেল হয়ে যাবে মামলা করার জন্য। তাহলে এইটা যেটা আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ফার্স্ট এক্সেপশনস, যেটা কিনা ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের। এই যে নেক্সট এক্সেপশনটা রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন দেখবো। দ্যাট ইজ কন্ডাক্ট, অ্যাকনলেজমেন্ট অ্যান্ড অ্যাডমিশনস। তাহলে যখন প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলছে কখনো কখনো প্রিভিটি অফ কন্ট্রাক্ট কি হয়? অ্যাপ্লাই হবে না। কখন হবে না? যদি কোনো ব্যক্তি তার নিজের কোনো কন্ডাক্ট বা আচরণের মাধ্যমে, অ্যাকনলেজমেন্ট বা অ্যাডমিশনের মাধ্যমে যদি কি করে থাকে, যদি বলছে কিনা যদি কি করে থাকে না কোনো ব্যক্তির যে কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট করার রাইট যেটা রয়েছে সেই রাইটটাকে যদি এনফোর্স করে থাকে সেক্ষেত্রেও বলছে কি না তাহলেও কিনা সে প্রিভিটি অফ কন্ট্রাক্ট রুল সেখানে অ্যাপ্লাই হবে না। একটা ইম্পর্টেন্ট কেস রয়েছে, সেই কেসটাকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। নারায়ণী দেবী ভার্সেস নারায়ণী দেবী, খুব ইম্পর্টেন্ট কেস। নারায়ণী দেবী ভার্সেস টেগর কমার্শিয়াল কর্পোরেশন লিমিটেড। খুব ইম্পর্টেন্ট কেস, নারায়ণী দেবী ভার্সেস টেগর কমার্শিয়াল কর্পোরেশনস লিমিটেড। এই কেসের মধ্যে কি হয়েছিল? এই যে কেসটা আছে নারায়ণী দেবী ভার্সেস টেগর কমার্শিয়াল কর্পোরেশন লিমিটেড, এই কেসের মধ্যে একজন ব্যক্তি তার কাছে কিছু শেয়ার ছিল, সেই শেয়ারের মূল্য ছিল 40,500 টাকা। 40,500 টাকার মূল্যের তার কাছে ভ্যালু, তার কাছে শেয়ার ছিল। এ কি করেছিল? বি নামক একজন ব্যক্তিকে সেই শেয়ারটাকে বিক্রি করে দেবে এই শর্তে রাজি হয়েছিল যে বি প্রত্যেক মাসে মাসে পার মান্থ একে 500 রুপিস করে পেমেন্ট করবে ডিউরিং এজ লাইফ টাইম। আফটার দ্য এজ ডেথ, এর মৃত্যুর পরে বি কি করবে? এ যে উইডো রয়েছে, সি যে উইডো থাকবে তাকে 250 টাকা করে পার মান্থ পেমেন্ট করবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? এ তার কিছু শেয়ার ছিল যার ভ্যালুয়েশন ছিল 40,500 টাকা, সেই শেয়ারটা বি কে কি করছে? বিক্রি করছে। কি শর্তে বিক্রি করছে? এই দুজনের মধ্যে এগ্রিমেন্ট কি হচ্ছে যে বি এর পরিবর্তে প্রত্যেক মাসে 500 টাকা করে কাকে দেবে? এ কে দেবে। কতদিন দেবে? যতদিন এ জীবিত থাকবে ততদিন। এর মৃত্যুর পরে এর যে উইডো থাকবে সি, তাকেও কিনা বি কি করবে? প্রত্যেক মাসে 250 টাকা করে দেবে। এর জীবিতকালে 500 টাকা করে প্রতি মাসে বি দিচ্ছিল, এমনকি এর মৃত্যুর পরে তার যে উইডো ছিল সি কেও কিন্তু বি এই 250 টাকা করে প্রতি মাসে দিচ্ছিল। এবং সেটা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেরি হওয়ার ফলে টাইমটাকে এক্সটেন্ডও করেছিল, এবং এইটার জন্য যে সমস্ত ডকুমেন্ট এক্সিকিউশনের প্রয়োজন সেইগুলোও কেউ বি করেছিল। হঠাৎ করে বি কি করলো? এই টাকা দেওয়াটা বন্ধ করে দেয়। তখন কি করলো? সি কি করলো? বি এর এগেনস্টে একটা মামলা করে দিল। কেন না এই কন্ট্রাক্টটাকে এনফোর্স করার জন্য যে 250 টাকা করে প্রতি মাসে আমার যে প্রাপ্য সেই টাকাটা আমাকে দেয়া হচ্ছে না। তখন বি বলল কি, যা কন্ট্রাক্ট হয়েছিল আমার সাথে এর সাথে, এখানে কি হলো? যে সি ছিল সে ছিল
স্ট্রেঞ্জার পারসনস, এবং এই যে দুজনের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল, এই কন্ট্রাক্টে একজন সিওটিও ছিল, গ্যারান্টার ছিল। তাহলে সি মামলা শুধুমাত্র বি এর বিরুদ্ধে নয়, ডি এর বিরুদ্ধেও করেছিল, যে সিওটি তার এগেনস্টেও। কিন্তু তা সত্ত্বেও এরা দুজনে দাবি করতে থাকলো কি, যে সি এখানে যিনি ছিলেন, উইডো যিনি ছিলেন, ইনি স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্রাক্ট, ইনি কখনোই কিন্তু এই মামলাটা করতে পারেন না। কারণ কি? কারণ ইনি স্ট্রেঞ্জার টু দ্য কন্ট্রাক্ট। কিন্তু কোর্ট এখানে কি বলল? কোর্ট এখানে বলল বি কি করেছিল, এর মৃত্যুর পরে সিকে 250 টাকা করে দিচ্ছিল। তার মানে কি, নিজের কন্ডাক্টের মাধ্যমে, অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু এর মামলা করার যে অধিকার রয়েছে সেটাকে এস্টাবলিশ করে দিয়েছে। তাই প্রিভিটি অফ কন্ট্রাক্ট রুলের এটা কিন্তু একটা এক্সেপশন। অ্যাপার্ট ফ্রম দ্যাম আর একটা এক্সেপশন রয়েছে, দ্যাট ইজ ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্ট হচ্ছে নেক্সট। ফ্যামিলি সেটেলমেন্ট, ফ্যামিলি সেটেলমেন্টের ক্ষেত্রে কি হয়? ফ্যামিলি সেটেলমেন্টের ক্ষেত্রে যখন কোনো প্রপার্টি পার্টিশন করা হয় বা কোনো ক্ষেত্রে প্রপার্টি যখন অ্যামিকেবল সেটেলমেন্ট করা হয়, সেক্ষেত্রে কি হয়, যদি কোনো ফিমেল মেম্বার যদি থেকে থাকে, তাদেরকে যদি কোনো রাইট দেওয়া হয়ে থাকে, বলছে সেই রাইটটাকে এনফোর্স করার জন্য সে কি করতে পারে, মামলা করতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, তাহলে এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। সাপোজ মনে করো কোনো একজন ডটার, তার সাথে তার বাবার একটা কন্ট্রাক্ট হয়েছে। কি কন্ট্রাক্ট হয়েছে? যে তোমাকে আমার প্রপার্টিটা দিয়ে দেব, তার পরিবর্তে তোমার যে মা রয়েছে সেই মাকে তোমাকে মেনটেন করতে হবে। তাহলে বাবা তার মেয়েকে বলছে আমার প্রপার্টি তোমাকে আমি গিফট করে দিচ্ছি, কিন্তু তোমার মাকে তোমাকে মেনটেন করতে হবে। তাহলে কন্ট্রাক্টটা হচ্ছে কার সাথে? বাবার সাথে মেয়ের। কিন্তু এখানে এই কন্ট্রাক্টে বেনিফিশিয়ারি কে আছে? তা মা রয়েছে। তো বলছে মাকে যদি মেয়ে টাকা না দেয়, মা তখন কি করতে পারে? মেয়ের এগেনস্টে মামলা করতে পারে। তো এরকম ফ্যামিলি সেটেলমেন্টের মাধ্যমেও কিন্তু কি করা যায় না, যদি কেউ বেনিফিশিয়ারি থেকে থাকে সে তাহলে কন্ট্রাক্ট করতে পারে। এটা একটা পয়েন্ট। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে এগুলো দেখতে পেলাম। এইটা ছাড়াও আমরা যদি দেখে থাকি, যদি কোনো বেনিফিশিয়ারি যদি কেউ থেকে থাকে কোনো কন্ট্রাক্টের, যেটা এক্সেপশনের মধ্যে বললাম, সেখানে আর একটা ইম্পর্টেন্ট কেস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী এই কেসটা আমরা ল অফ টর্টসের মধ্যেও দেখেছিলাম, যে ক্লাউস মিটেল-ব্যাচেট ভার্সেস ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেড, ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেড। এই কেস লটা আমরা এই বেনিফিশিয়ারি আন্ডারে কন্ট্রাক্ট যে পয়েন্টটা দেখেছিলাম এক্সেপশনে, সেইখানে আমরা দিতে পারি এই ক্লাউস মিটেল-ব্যাচেট ভার্সেস ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেড। এই কেসটা হচ্ছে ফেমাস কেস। এই কেসের মধ্যে কি হয়েছিল? লুফথানসা, এটা ছিল একটা জার্মান এয়ারলাইন্স। এরা কি করেছিল? একটা কন্ট্রাক্ট করেছিল। কার সাথে কন্ট্রাক্ট করেছিল? এই লুফথানসা যে জার্মান এয়ারলাইন্স, এরা একটা কন্ট্রাক্ট করেছিল হোটেল ওবেরয় ইন্টারকন্টিনেন্টাল, নিউ দিল্লিতে। নিউ দিল্লির একটা হোটেল ছিল, হোটেল ওবেরয় ইন্টারকন্টিনেন্টাল 5 স্টার হোটেল। লুফথানসা জার্মান এয়ারলাইন্স তাদের যে একটা ক্রিউ ছিল, কো পাইলট, তার জন্য একটা রুম বুক করেছিল। তাহলে মেন কন্ট্রাক্টটা হয়েছিল লুফথানসা জার্মান এয়ারলাইন্সের সাথে হোটেল ওবেরয় ইন্টারকন্টিনেন্টালের একটা কন্ট্রাক্ট হয়েছিল। সেই কন্ট্রাক্টের মধ্যে তারা বলেছিল আমাদের একটা এয়ারলাইন্সের যে ক্রিউ, যে কো পাইলট, সে সেখানে থাকবে। তো এই কো পাইলট ক্লাউস মিটেল-ব্যাচেট তখন কি করলো না, সুইমিং পুলে যখন স্নান করার জন্য ড্রাইভ দিল, সে সুইমিং পুলের ডাইমেনশনের মধ্যে কিছু ফল্ট থাকার কারণে সেখানে মাথায় ইনজিওর্ড হয়ে 13 বছর কোমাতে ছিল, প্যারালাইসিস ছিল, তারপরে সে মারা যায়। এবং এই কেসে 50 লাখ টাকা কম্পেনসেশন কোর্ট দিয়েছিল, কাকে? ক্লাউস মিটেল-ব্যাচেটের ফেভারে দিয়েছিল। কিন্তু এরা দাবি করেছিল কন্ট্রাক্টটা হয়েছিল কার সাথে? লুফথানসার সাথে, হোটেল ওবেরয় ইন্টারকন্টিনেন্টালের। তাহলে ক্লাউস মিটেল-ব্যাচেট যিনি ছিলেন, ইনি কিন্তু কন্ট্রাক্টের কোনো পার্টি ছিল না। তাই এই কেসে উনি মামলা করতে এন্টাইটেলই নয়, বা কন্ট্রাক্টটাকে এনফোর্স করতে এন্টাইটেল নয়। কিন্তু কোর্ট বলেছিল কি, যে কন্ট্রাক্টে উনি পার্টিজ না হলেও কন্ট্রাক্টে উনি কি ছিলেন? বেনিফিশিয়ারিজ ছিলেন। তো সেই জন্য এখানে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট যেটা ছিল তার এক্সেপশনস, যে একজন বেনিফিশিয়ারি আন্ডারে কন্ট্রাক্ট, সে এন্টাইটেল আছে কন্ট্রাক্টটাকে এনফোর্স করার জন্য, সেটাই কেসের মধ্যে এস্টাবলিশ হয়েছিল। এটি একটি ইম্পর্টেন্ট কেস। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এই প্রিভিটি অফ কন্ট্রাক্ট থেকে যে কোশ্চেন্সগুলো আসবে তার অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটা আজকে আমি দেখাবো। তো মোটামুটি প্রিভিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝি, এবং কোন কোন কেসগুলো লিখতে হবে, এবং তার মধ্যে কি কি এক্সেপশনস রয়েছে, সেগুলো সবই ডিসকাস করলাম। এবার আমি এখন দেখাবো যে
এই কোশ্চেনে অ্যান্সারটা যদি লিখতে হয় তাহলে অ্যান্সারটা ঠিক কীভাবে লিখতে হবে একটা স্টুডেন্টকে সেটাকে আমি দেখাবো। যে কোনো অ্যান্সার লেখার ক্ষেত্রে স্টুডেন্টদের মনে রাখতে হবে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। সেই ইন্ট্রোডাকশানটাই কিন্তু প্রথম পার্টের মধ্যে থাকবে। ফার্স্ট পোর্শন একটা ইন্ট্রোডাকশান পার্ট থাকবে। এই প্যারা থেকে লেখাটা শুরু করতে হবে। লেখা কখনো একদম ধার থেকে লেখা শুরু হবে না, একটা যে প্যারা শুরু হয় সেই প্যারা থেকে লেখা শুরু করতে হবে। তাহলে কোশ্চেনটা ছিল ডিসকাস দ্য ল রিলেটিং টু প্রিভিটি অফ কন্ট্রাক্ট উইথ ইটস এক্সেপশনস। প্রিভিটি অফ কন্ট্রাক্টেজ বলতে কি বোঝো এবং তার এক্সেপশনস কি আছে সেটাকে লিখতে বলেছে। তাহলে আমি ভেরি সিম্পল ওয়েতে এখানে লিখেছি দ্য ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট মিনস দ্যাট only those persons who are parties to the contract can enforce the same. A stranger to the contract cannot enforce the contract even though the contract may have been entered into for his benefit. This is known as the doctrine of privity of contract. In the year 1861, the general rule of privity of contract was enunciated in the case of Tweedale versus Atkinson and was adopted by the House of Lords in various cases and which subsequently came to be known as doctrine of privity of contract. তাহলে privity of contract বলতে আমরা কি বুঝি? তাহলে একটা ইন্ট্রোডাক্টরি যে পার্ট আছে এই ইন্ট্রোডাক্টরি পার্টে নিজের মতো করে ফার্স্ট 3-4টে লাইন প্রথমে লিখতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট। তারপরে দেখো একটা এক্সাম্পল রয়েছে, তারপর একটা স্টুডেন্টকে একটা এক্সাম্পল দিয়ে তুমি যেটা বুঝলে, যেটা তুমি এক্সপ্লেন করলে সেটাকেই কিন্তু তোমাকে জাস্ট 2 লাইন একটা এক্সাম্পল দিয়েছি যে ইফ ইন এ কন্ট্রাক্ট বিটুইন এ অ্যান্ড বি সাম বেনিফিট হ্যাজ বিন কনফার্ড আপন এক্স ক্যান নট ফাইল এ স্যুট টু এনফোর্স দ্য কন্ট্রাক্ট বিকজ এ অ্যান্ড বি আর অনলি দ্য পার্টিস টু দ্য কন্ট্রাক্ট whereas এক্স ইজ দ্য stranger to the contract. তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট সেটাকে প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে দিতে হবে। সেটাকে দেওয়ার পরে তারপরে আমরা একটা এক্সাম্পল দেব। তাহলে এই পার্টটুকু আমাদের হয়ে গেল। তারপরে যখন আমি এক্সাম্পলটা দিয়ে দিলাম তখন আমার কাজটা কি, অ্যাকচুয়ালি প্রিভিটি অফ কন্ট্রাক্ট জিনিসটা কি, এটা একটা ইন্টারেস্ট থিওরির উপর ডিপেন্ড করে আছে। সেই ইন্টারেস্ট থিওরি কি বলছে, অনলি দ্য পার্সন হ্যাভিং অ্যান ইন্টারেস্ট ইন দ্য কন্ট্রাক্ট ইজ এন্টাইটেল অ্যাজ পার দ্য ল টু প্রোটেক্ট হিজ ইন্টারেস্ট। সেই ইন্টারেস্ট থিওরির মধ্যে কি রয়েছে সেটাকে ছোট করে লিখলাম। তারপরে টুইডেল ভার্সেস অ্যাটকিনসনের যে কেসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কেস লটাকে এখানে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, যেখানে কিনা প্রিভিটি অফ কন্ট্রাক্টটাকে এখানে ফাউন্ডেশন যে রুল যেটা ছিল কোন কেসের মধ্যে সেটাকে লিখলাম। তারপরে সেই প্রিভিটি অফ কন্ট্রাক্ট যেটা আছে সেটা কিভাবে রিয়াফার্ম হলো হাউস অফ লর্ডসের দ্বারা, ডানলপ নিউম্যাটিক টায়ার কোম্পানি লিমিটেড ভার্সেস সেলফ্রিজন কোম্পানি, সেই কেসের ফ্যাক্টটাকে সুন্দরভাবে লিখলাম এবং কেসে হাউস অফ লর্ড কি বলেছিল সেটাকে আমরা লিখলাম। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ একটা স্টুডেন্টের জন্য পরীক্ষা খাতায়, হোয়াট আর দ্য এসেনশিয়ালস অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট। প্রিভিটি অফ কন্ট্রাক্টের এসেনশিয়ালস কি কি, সেই এসেনশিয়ালস গুলো লিখতে হবে যে কি কি থাকলে প্রিভিটি অফ কন্ট্রাক্টটা হচ্ছে। তাহলে প্রিভিটি অফ কন্ট্রাক্টে এ কন্ট্রাক্ট হ্যাজ বিন এন্টার্ড ইনটু বিটুইন টু পারসনস, দুটো ব্যক্তির মধ্যে একটা কন্ট্রাক্ট হচ্ছে। দ্য পার্টিস মাস্ট বি কম্পিটেন্ট অ্যান্ড দেয়ার শুড be a valid consideration. There has been a breach of contract by one party. যখনই breach of হয়ে যাবে বলছে only parties to the contract can sue each other. তাহলে এই যে আমরা দেখতে পেলাম যে চারটে যে এসেনশিয়ালস রয়েছে সেই চারটে এসেনশিয়ালসকে একটা স্টুডেন্টকে কি করতে হবে, এসেনশিয়ালস গুলোকে লিখতে হবে। তাহলে চারটে এসেনশিয়ালস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়ালস অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট তারপর আমাদেরকে লিখতে হবে। তারপরে পরীক্ষায় ইন্ডিয়ার কি পজিশনস আছে প্রিভিটি অফ কন্ট্রাক্টে সেটা লিখতে হবে। পজিশনস ইন ইন্ডিয়া বলে একটা পয়েন্ট দিয়ে ইন্ডিয়াতে প্রিভিটি অফ কন্ট্রাক্টের কি কনসেপ্ট সেটাকে লেখার পরে কোন কেসের মধ্যে ফার্স্ট ইন্ডিয়াতে 1911 এই রুলটাকে ফার্স্ট অ্যাপ্লাই করা হয়েছিল, যমুনা দাস ভার্সেস রাম আফতারের যে কেস আছে সেই কেসটাকে আমরা এখানে লিখব। তার পরবর্তীতে এখানে লিখেছি যে কিভাবে এক্সেপশনস গুলো এখানে এসেছে সেটাকে ছোট করে লেখার পরে এক্সেপশন যেগুলো আছে সেই এক্সেপশনস গুলোকে আমরা লেখার চেষ্টা করেছি। তারপরে দেখো পরপর যে এক্সেপশন গুলোকে ডিসকাস করলাম, এ বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্ট সেই এক্সেপশনসটা দিয়েছি। তার সাথে খাজা মোহাম্মদ খান ভার্সেস হুসাইনি বেগমের যে কেসটা কিভাবে লিখতে হবে সেই কেসটাও কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা পয়েন্ট দিয়েছি এ বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্ট, সেই জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানো হয়েছে। তারপরে কোন কেসের মধ্যে এই বেনিফিশিয়ারি আন্ডার এ কন্ট্রাক্টটাকে আমরা রেলিভেন্ট কেস কি রয়েছে যেটাকে আমরা এখানে এক্সপ্লেন করতে পারি সেটা দেখো খাজা মোহাম্মদ খান ভার্সেস হুসাইনি বেগমের যে কেসটা ডিসকাস করেছি, খরচাই পান্দান বা বেটেল বক্স এক্সপেন্সেস বা পিন মানি যেটা নিয়ে এই কেসটা ফ্যাক্টটা সেটাকে কিন্তু এখানে লিখতে হবে। তার পরবর্তীতে ক্লাউস মিটল ব্যাচেট ভার্সেস ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেডের যে কেসটা একটা ইম্পর্টেন্ট কেস, এই কেসটাও কিন্তু আমাদেরকে ওই বেনিফিশিয়ারি আন্ডার দ্য কন্ট্রাক্ট সেই হেডিং এর মধ্যে লিখতে হবে। তারপরে নেক্সট যে আমাদের এক্সেপশনটা রয়েছে দ্যাট ইজ কন্ডাক্ট অ্যাকনলেজমেন্ট অর অ্যাডমিশনস,
সেই পয়েন্টটাকে লেখার পরে নারায়ণী দেবী ভার্সেস টেগর কমার্শিয়াল কর্পোরেশন লিমিটেডের যে কেস সেটাকে আমাদেরকে লিখতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি সেটেলমেন্ট। সেই ফ্যামিলি সেটেলমেন্টের মাধ্যমে একটা এক্সাম্পলস ইলাস্ট্রেশনস তোমরা একটা দিতে পারো। তাহলে একটা অ্যান্সার কীভাবে লিখতে হবে তাই ডিটেলসটাই কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। আমি আবার একদম জিস্ট করে সবাইকে দেখানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্ট আমাদের কাজ হবে কি, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়া, তারপরে আমাদেরকে করতে হবে একটা কেস ল দিয়ে সেটাকে এক্সপ্লেন করা। এইরকমভাবে দুটো কেস ল যদি দিলে খুব ভালো হয়, কারণ এটা ইম্পর্টেন্ট কেস। এখানে 16 মার্কসের কোশ্চেন এসে থাকে ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট থেকে। 16 মার্কসের অ্যান্সার লিখতে গেলে কিন্তু সুন্দরভাবে 3-4-5টা কেস ল দিয়ে কিন্তু অ্যান্সারটাকে লিখতে হবে। অবশ্যই সেই কেসগুলো যেন রেলিভেন্ট কেস হয়ে থাকে, এবং যে কেসগুলো এখানে মেনশন করেছি প্রত্যেকটাই কিন্তু ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্টের জন্য রেলিভেন্ট কেস ল। প্রত্যেকে আশা করি বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকে তোমরা বুঝতেও পেরেছো যে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে। তো এই যে রুলস যেটা আছে সেটাকে ফলো করে কিন্তু লিখতে হবে, সঙ্গে এসেন্সিয়ালস যেগুলো রয়েছে সেই এসেন্সিয়ালসগুলোকে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে আজকে যে ক্লাসটা ছিল আমাদের ডক্ট্রিন অফ প্রিভিটি অফ কন্ট্রাক্ট নিয়ে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। আর যদি ক্লাসের নোটস তোমাদের লেগে থাকে আমাকে বলবে, আমাদের কমেন্ট সেকশনে মেসেজ করলে আমরা এটাকে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো। আজকে ক্লাস এখান পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।